এইদিকে মৌসুমী রায় কারফা মহাদা কাউন্সিলর, এবার পুষ্পার্ঘ্য নিবেদন স্বাগতা কর্মকার মহোদয়া, সেক্রেটারি কামলা সাব ডিভিশন লাইব্রেরি। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কারফা, আব্দুল কাদের মন্ডল মহোদয়। এবার করতে ইচ্ছুক তারা যেতে পারেন। এরপরে একে একে প্রতিকৃতিতে Vishnu Bhajan Ko Deen Hai
चल राखी धन धन जननी वैष्णव जन को पीर गई पीर पराई जानी रे वैष्णव जन को समदृष्टि कृष्णा तेगी परस्त्री जिनी मागरे जब बात की अशक्त न बोले पर धन न बुझाले हाथ रे ধন্যবাদ জানাই। আজ 30শে জানুয়ারি আমরা 1948 সালে এই দিনে আমরা হারিয়েছিলাম আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী মহাশয়। তিনি এই শোক প্রতিটি ভারতবাসীকে প্রতিনিয়তই অন্তর থেকে কাঁদিয়ে চলেছে। তার সম্পর্কে বলতে শুরু করলেন যে দু চার কথা ইতি টানা সম্ভব নয়, এটা বলাই বাহুল্য। তিনি ছিলেন সমগ্র রাষ্ট্রের কাছে পিতা সমান। তিনি আজীবন সত্য অহিংসার পথে চলেছেন। তিনি শিখিয়েছেন যে অস্ত্রের বলের চেয়ে মানসিক বল অতি সুদৃঢ় এবং শক্তিশালী। আজ যখন আমরা তার মৃত্যুবার্ষিকী শহীদ দিবস পালন করছি, তখন আমাদের মনে রাখতে হবে যে কেবল তার ছবিতে মাল্যদান করাই যথেষ্ট নয়। তিনি শিখিয়েছিলেন সত্যের পথে চলা এবং অহিংসা পথে চলায় তার প্রকৃত শ্রদ্ধা নিবেদন করে চলেছি। তিনি বিশ্বাস করতেন ধর্ম মানুষকে বিভক্ত করে না, বরং ভালোবাসার বন্ধনে বাঁধে। সর্বধর্ম সমন্বয়ের জাতির জনক তিনি আরও শিখিয়েছিলেন যে প্রথমেই জাতির জনকের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আজকের এই প্রয়াণ দিবসে ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই যে সর্বধর্ম সমন্বয়ে সরকারিভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটি আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তর আছে সেখানে আয়োজন করা হয়েছে এবং সেখানে গভীর শ্রদ্ধার সঙ্গে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমাদের এখানেও কানার এসডিআইসিও যিনি রয়েছেন এই দপ্তরে, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এরকম একটি মহতী সভা আয়োজন করার জন্য এবং এই সভাতে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের পৌর মাতা রয়েছেন, আমাদের তাপস কুমার কারফা কান্না কলেজের জিবির সহ প্রেসিডেন্ট এবং তার সঙ্গে শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক, আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী মৌসুমী রায় কারফা রয়েছেন, স্বাগত ম্যাডাম রয়েছেন। আমাদের যেমন চার্চ থেকে ফাদার এসছেন, সিস্টাররা এসছেন, আমাদের মসজিদের ইমাম সাহেবরা এসছেন, আমাদের মন্দিরের পুরোহিত মহাশয়রাও এসছেন। এরকম একটি সভা। আমি মহাত্মা গান্ধী সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই, তবে উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এই বিষয়গুলো রাজনৈতিক ব্যক্তিত্বের দেখবেন একটা দিক প্রদর্শিত করে কোন দিকে অগ্রগতি ঘটবে, সেরকম একটা মতাদর্শ এক একজন প্রবর্তন করে। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী উনি তো শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষেই শুধু ওনার ব্যক্তিত্ব ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ, বিষয়টা তো এরকম না। সারা পৃথিবীর মানুষ ওনার মতাদর্শ, ওনার রাজনৈতিক বা ওনার দৃষ্টিভঙ্গি সেটা মানে আমাদের ভারতবর্ষে কেন সারা পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছিল ওনার আদর্শটা। সেটা দিদি বলছিলেন যে অহিংসা, অর্থাৎ যে কোনো কিছু দাবি দাওয়া করতে গেলে অহিংসা যে একটা পথ, এটা প্রথম তো গান্ধীজি দেখিয়ে দিয়েছিলেন। সেই সময় উনি যখন ভারতবর্ষে আসলেন, পরাধীন ভারতবর্ষে উনি উপলব্ধি করেছিলেন যে স্বাধীনতা অর্জনের জন্য শুধুমাত্র একটা শ্রেণী বা একটা ধর্ম দ্বারা সম্ভব না। স্বাধীনতা অর্জন করতে গেলে দলিত সম্প্রদায় থেকে শুরু করে আমাদের হিন্দু মুসলিম থেকে শুরু করে সকল ধর্মের মানুষকে একত্রিতভাবে অহিংসার পথ, তার সঙ্গে আরেকটা জিনিস 30শে জানুয়ারি স্বাধীনতা মাত্র 5.5 মাস পরে আমরা হত্যা করলাম গান্ধীজির 3টি গুলি, একটি বুকে, একটি পেটে এবং একটি তলপেটে ভেদ করলো।
ওই দিন বিকেল 5টা নাগাদ দিল্লির বিড়লা হাউসের ঠিক বাইরে তিনি যখন প্রার্থনা সভায় যোগ দিতে আসছিলেন, গোটা দেশ নয় গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছিল সেই দিন। আজকে সকালে 3টে খবরের কাগজ পাতি পাতি করে উল্টেও আজকে দিনটা নিয়ে একটা লাইন লেখেও চোখে পড়েনি। অর্থাৎ আমরা ভারতীয়রা গান্ধীজিকে শুধু সেই দিন হত্যা করিনি, প্রতিনিয়ত হত্যা করে চলেছে। আমাদের মিডিয়া, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষককুল কোথাও সেইভাবে তুলে ধরা হয় না। অথচ পৃথিবীর 70টিরও বেশি দেশে 200টিরও বেশি স্ট্যাচু আছে এই গান্ধীজি। 1915 থেকে 1945 পর্যন্ত এর আগে ভারতের স্বাধীনতা আন্দোলন যতটুকু ছিল ততটুকু হচ্ছে আবেদন নিবেদনের ভিত্তিতে। পিতা ছিলেন ব্যারিস্টার, দাদা ব্যারিস্টার, তাই ভাইয়ের ইচ্ছা হলো ব্যারিস্টারি পড়ার। ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি করতে গিয়ে তিনি পড়লেন, তাই তিনি ব্যারিস্টার হয়ে এলেন, কিন্তু ভারতীয়ই থেকে গেলেন মনে প্রাণে। পশার জমছিল না। দাদা সাউথ আফ্রিকায় যা, বাবা আব্দুল্লাহ ব্যবসায়ী, তার একটি ব্যবসায়িক মামলার ব্রিফ করার জন্য তিনি গেলেন। সেইখানে গিয়ে একটা অদ্ভুত বর্ণ বৈষম্যের শিকার হলেন এবং তারপর দেখলেন যে সাউথ আফ্রিকায় ভারতীয়দের নিয়ে গিয়ে জাস্ট এক্সপ্লয়েট করা হয়, তাদেরকে চরম লাঞ্ছিত করা হয়। তিনি আর সোশ্যালিজমের পক্ষে ছিলেন জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, রাম মনোহর লোহিয়া প্রমুখেরা। গান্ধীজি বললেন মধ্যম পন্থা। তাই সেই মধ্যম পন্থার এই আদর্শের লড়াইয়ে পরবর্তীকালে সুভাষের সঙ্গে তার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ভুল বুঝেছিলেন সুভাষ, তার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন ক্যাপিটালিজমের সমর্থকরা। তাই সুভাষকে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসতে হয়, ফরওয়ার্ড ব্লক নতুন দল গঠন করে। কিন্তু সুভাষ কখনো গান্ধীজির স্নেহ থেকে বঞ্চিত হয়নি, আর গান্ধীজি কখনো সুভাষের ভক্তি থেকে বঞ্চিত হয়নি। তাই 1942 সালের 9ই আগস্ট, তার আগে যখন ক্রিপস প্রস্তাব ব্যর্থ হলো, ক্রিপস এসেছিল একটা অধিকারের বিষয় নিয়ে, যে তোমরা এই বিশ্বযুদ্ধের সময় ভারতবাসীর জাতীয় কংগ্রেস তাদের যুবকদের দিক আমাদের সেনাবাহিনীতে, তারা আমাদের হয়ে যুদ্ধ করবে। গান্ধীজি বলেন করবে একটা শর্ত, তোমাকে কথা দিতে হবে লিখিতভাবে যে যুদ্ধের শেষে তুমি আমাদের দেশ ছেড়ে তোমরা চলে যাবে। কৃষ্ণ রাজি হলেন না। তার আগে 1929 সালে লাহোরে যে কংগ্রেস অধিবেশনে সম্পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল, সেই সময় রাতের অন্ধকারে নেহরু রাবি নদীর তীরে ভারতের জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। তারপরে এই প্রতিবাদ আবেদন নিবেদন যে 30 জানুয়ারি ওনাকে আমরা ধরুন আমাদের মধ্যে থেকে চলে গেছেন, সেই আমরা শহীদ দিবস পালন করছি। ওনার মেনলি একটা খুব ভালো কথা ছিল কি, when we want to change others, first change yourself। তো এই একটা কথা কিন্তু মানে সবসময় আমরা দেখবেন কি, আমি বলি কি আপনি এটা করেন না ওইটা করেন না, কিন্তু আপনাকে আগে নিজেটাকে চেঞ্জ করতে হবে। এটা ওনার একটা বড় কথা। তারপরে এখন যা অবস্থা চলছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে, তো ওনার যে সত্য, অহিংসা, ভ্রাতৃত্বপ্রেম, এইগুলো আমাদের এখন খুব দরকার। কারপা সাহেব যতগুলো বললেন, যে কথাগুলো বললেন, আমরা যদি আমরা এগুলো মেনে চলি, তাহলে আমাদের এই যে মাঝে মাঝে ঝগড়া লেগে যায়, দুই পার্টি
দুই জাতি, দুই ধর্ম, গান্ধীজি যা বলে গেছেন, উনি যা বলেছেন, ওনার আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল পাপের ধর্মক্ষয় স্বামী মা সূর্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সকল ধর্ম পরিত্যাগ করে হে অর্জুন তুমি আমার শরণাপন্ন হও। হে জনার্দন, হে কেশব, যদি কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ তোমার মতে শ্রেষ্ঠ হয়, তবে কেন এই ঘোরতর হিংসাত্মক কার্যে আমাকে নিযুক্ত করিতেছ? কখন কর্ম প্রশংসা? عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। উত্তর দিতে পারবেন। মহাত্মা গান্ধীর জন্ম কবে হয়েছে? 1869 সালে। দ্যাট ইজ মোহনদাস করমচাঁদের জন্ম। মহাত্মা গান্ধী জন্ম হয়েছে জগন্নাথপুরে। সেই দিনে তাকে ট্রেন থেকে বার করেছে, সেই দিন মহাত্মার জন্ম। সেটা একটা বড় ব্যাপার না, কারণ তিনি মোহনদাস থেকে শুরু করে মহাত্মায় পৌঁছেন সেই দিনে। আর তিনি যে কর্মপথ আমাদের সামনে রেখেছেন, পৃথিবীর অনেক লোক নিয়ে গেছেন, যেমন আমাদের মার্টিন লুথার কিং, তিনি মহাত্মা গান্ধীর পথে তিনি চললেন। তাকে দেখিয়ে নেলসন ম্যান্ডেলা আবার সাউথ আফ্রিকার স্বাধীনতা দিয়ে দিলেন। কত বড় মানুষ! আর আপনি যেমন বলেছেন, আমাদের পশ্চিমবঙ্গে দুটো জিনিস আমাদের গর্বিত। আমাদের মহাত্মা দুটো নাম আছে, ফাদার অফ দ্য নেশন আর মহাত্মা, দুটো আমাদেরই লোক দিয়েছেন। হ্যাঁ, গুরুদেব দিয়েছেন মহাত্মা, আর সুভাষ বোস দিয়েছেন। কৃষিত আকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য যারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গ রাজ্য তাদেরই। রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তাপস কুমার কারফা মহাশয়। উপস্থিত ছিলেন কালনা পৌরসভার পৌরমাতা রীনা ব্যানার্জি মহাশয়া। উপস্থিত আছেন কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান টগর কোরেল মহাশয়। উপস্থিত আছেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী রায় কারফা মহাশয়া। উপস্থিত আছেন এই লাইব্রেরির মহকুমা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান শেখ বশির আলী মহাশয়। উপস্থিত আছেন দেবাশিস কৌরে মহাশয়। উপস্থিত আছেন সুবীর সাহা মহাশয় এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষেরা এখানে উপস্থিত আছেন। সকলকে আমি আজকের এই মহতী সভায় শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মহাত্মা গান্ধী তিনি লন্ডনে গেছেন, সেখানে পড়াশোনা করেছেন। তিনি 1888 সালে লন্ডনে গিয়ে পড়াশোনা করে তিনি ব্যারিস্টার হয়েছেন। তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তার যে কর্মযজ্ঞ তিনি শুরু করেছিলেন, তিনি কিন্তু অনায়াসেই একটা চাকরি গ্রহণ করে তিনি তার জীবনটাকে কিন্তু সুন্দরভাবে অতিবাহিত করতে পারতেন আত্মকেন্দ্রিক হয়ে, কিন্তু তিনি তা করেননি। দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু তার যে সত্যাগ্রহ এবং অহিংসার প্রতি তার যে ঝোঁক
এবং আন্দোলন, সেটা কিন্তু আমরা সেখান থেকেই দেখতে পাই। বর্ণ বৈষম্য ছিল সেই সময়ে দক্ষিণ আফ্রিকায় একটা বিরাট একটা অস্থিরতার পরিবেশ ছিল। সেখানে মানুষে মানুষে ভেদাভেদ করা হতো, জাতি ধর্ম নিয়ে নানা রকমভাবে মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত করা হতো সেই সময়ে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এমন একজন মানুষ, সেই মানুষকেই কিন্তু সমাজের সম্মান জানাতে হবে, সেই সমস্ত মানুষকেই কিন্তু আমাদের বুকে টেনে নিতে হবে। তাহলেই তো আজকের দিনের যে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সেই শ্রদ্ধা জানানোর, তার নীতি আদর্শকে শ্রদ্ধা জানাচ্ছি, তাহলে তার সার্থকতা তো তখনই আমরা পাবো। যাই হোক, এখানে আমি বক্তব্য রাখলাম। কারভাবাবু অনেক বক্তব্য, সুন্দর বক্তব্য রেখেছেন। আপনারা অনেকেই যখন মারা যান তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছিল যে আপনি কিছু একটা লিখুন বা বলুন। উনি তখন ঘরের মধ্যে ঢুকে কয়েক ঘন্টা কাটার পর বেরিয়ে আসার পর দুটো লাইন লিখেছিলেন যে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে তা। আমাদের এই সত্য ব্যক্তি যিনি আছেন, এনার সম্পর্কে পূর্ববর্তী বক্তারা ডিটেলসে সুন্দরভাবে বলেছেন। এই বলা এবং আমাদের শোনা, এই জায়গায় থেমে থাকলে আমাদের হবে না। একটা ছোট্ট গল্পের মধ্যে আমি একটা ঘটনা বলছি। ঘটনা হচ্ছে, রাজস্থানে থেকে একটা লরিতে একটা মূর্তি এবং তার সঙ্গে ওই পাথর, নিচে পাতা পাথর আর মূর্তি একসঙ্গে আসছে। তারপরে আস্তে আস্তে ওই গাড়ির মধ্যে ওদের কথোপকথন হচ্ছে। ওই পাথর বলছে যে আপনার কি ভাগ্য, আপনি গিয়ে মন্দিরে প্রতিষ্ঠিত হবেন, বহু মানুষের প্রণাম নেবেন, ফুল পাবেন, আর আমাদেরকে কি করবে, আমাদেরকে নিচে যেতে, আমাদের উপর দিয়ে পা দিয়ে আপনাকে গিয়ে প্রণাম শ্রদ্ধা জানাবে, আপনার কি ভাগ্য। তখন উনি বলছে নাকি যে দেখো, আমাকে ছেনি কাঠারি ইয়ে দিয়ে যেভাবে আমাকে অত্যাচার করেছে, আমার চোখ মুখ তৈরি করতে গিয়ে, সেই অত্যাচার তোমরা সহ্য করতে পারবে না। তোমাদের উপর ওই বাটালি যদি একটা মারা হয়, তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা। কিন্তু আমি এই বাটালির আঘাত আমি সহ্য করেছি, এবং আমাকে যখন মূর্তিটা তৈরি করেছে, সেই প্রত্যেকটা তোমার আঘাতকে আমাকে সহ্য করে আমাকে তোমার স্থাপিয়ে প্রতিষ্ঠিত হয়ে থাকতে হয়েছে, ঠিক থাকতে হয়েছে। কিন্তু তোমরা সেটা সহ্য করতে পারবে না। আমার বক্তব্যের মধ্যে ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একজন মহান পুরুষ যারা, তাদের প্রতি আঘাত অভিজ্ঞতা राजा
জয় জয়